স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করছে। এ সময় তারা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়া যুদ্ধবন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানান। গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোচ্চার বাংলাদেশের জনগণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, শামিল হন শিক্ষকরাও। সব দেশ একত্র হয়ে মুসলিম অমুসলিম সবাই একত্র হয়ে মানবতার জন্য কথা বলা। যারা জ্ঞান চর্চার ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখে তারা কখনো এই ধরনের বর্বরতা এবং নৃশংসতা মুখ বুজে সহ্য করতে পারে। বরিশালে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দেওয়া হয়। দীপ্ত প্রতিবাদ হয় ময়মনসিংহে। প্লাকার্ড নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়া হয় এ সময়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশে। গাজায় ইসরায়েল বিরোধী বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ফিলিস্তিনের যে গণহত্যা হয়েছে, তার যে বর্বরতা হয়েছে, তার আমরা বিচার চাই। তো আমরা চাই আমাদের মুসলিম ভাই বোনেদের উপর যেন আর কোনো ধরনের হামলা না চলে। ফিলিস্তিনে নারী, শিশু সহ শত শত মানুষ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। নারায়ণগঞ্জের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজীপুরের হোতাপাড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। বিশ্বের সমস্ত মুসলমান নেতাদেরকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান করছি। ইসরায়েলের সকল পণ্য কিনা থেকে আমাদের বিরত থাকা উচিত এবং ইসরায়েলকে বয়কট করানোর দাবি আমরা কঠিনভাবে জানাচ্ছি। টাঙ্গাইলের জেলা সদর রোডে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ করেছেন পটুয়াখালীর শিক্ষার্থীরাও। বিশ্বব্যাপী গড়ে ওঠা কর্মসূচির সাথে সহমর্মিতা জানিয়ে নরসিংদী, নাটোর, জয়পুরহাট, রাঙামাটি, ভোলা, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফরিদপুর সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশে বিনিয়োগে আশার আলো দেখছেন বিদেশিরা। বিনিয়োগ সম্মেলনে এসে কর্মপরিবেশ দেখে রীতিমতো আগ্রহ প্রকাশ করেছেন তারা। দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তার সন্ধান করতে চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীদের এই সফর। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড। এ সময় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগ চিত্র তুলে ধরেন দেশি বিনিয়োগকারীরা, উদ্বুদ্ধ করেন বিনিয়োগে। তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কী অবস্থায় আছে সেটার সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী এবং কীভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। কারখানা স্থাপন সহ বিনিয়োগের সার্বিক চিত্র দেখে আশাবাদী বিদেশি বিনিয়োগকারীরা। তবে এসবের মাঝেও বিনিয়োগ করা নিয়ে নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। খাদ্য উৎপাদনে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এখানে বিনিয়োগ করে লাভবান হব আশা করছি। বিনিয়োগের জন্য অনুকূল জায়গা হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরায় লক্ষ্য বলছেন আয়োজকরা। কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরও এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিংবা আরও বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। আমাদের এখানে মোট 40টা দেশের বিনিয়োগকারীরা এই বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে আসছেন। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকে এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। কোরিয়ান ইপিজেড ছাড়াও প্রতিনিধি দল মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলও ঘুরে দেখেন।
বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করানোর মধ্য দিয়ে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ। বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টরে এই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জানান, দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংগঠনিক একটি সুদূর প্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলেন। তার অনেকটা পূরণ হয়েছে, তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। সংস্কারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রতিটি বিভাগে গিয়ে বিচারকদের সাথে কথা বলছেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে কলেজের 10 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাবার সময় রাজশাহীর খড়খড়িতে ডাম্প ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় জামাতের 3 কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 40 জন। রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী মহানগর জামাতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুইটি বাসে প্রায় 90 জন যাত্রী ছিল। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামাতে ইসলামের নেতাকর্মী ও সমর্থক। তারা জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ ও কাদের মোল্লার কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বাস দুটি যাওয়ার সময় ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একটি বাস খাদে পড়ে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকার পাশ থেকে একটা ট্রাক এসে প্রথম গাড়িতে মারে, তারপরে ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে আবার দ্বিতীয় গাড়িতে মারে। ট্রাকের নাম্বার প্লেট তো ওই মুহূর্তে দেখা আমাদের সম্ভব হয়নি, কিংবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নাই। সর্বমোট 40 জন রোগী আমাদের কাছে এসেছেন। 2 জন ব্রড ডেথ হিসেবে এসেছেন। ওই স্পট ডেথ ছিল, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আর একজন রোগী আমাদের 5 নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেছে চিকিৎসাধীন অবস্থায়। আর বাকি 37 জন রোগীর মধ্যে 35 জন রোগীকে আমরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করিয়েছি। বাগেরহাটের চিতলমারিতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে উপজেলা সদরের ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা গিয়ে আগুন নেভানো সহ ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের কাজে অংশ নেয়। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় বেলা 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আতঙ্কিত হয়ে 5তলা থেকে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয় এক নারীর। ওই ভবনে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং ওপরতলায় একটি বাসাবাড়ি রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বজনদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে ঘটে এই ঘটনা। নিহতের নাম ময়না বেগম। জমি নিয়ে দীর্ঘদিন তার স্বামী মানিক মিয়ার সাথে আপন ভাই ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। ভোরে জুয়েল, রাব্বিল, মাহফুজ সহ প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে মানিক মিয়ার বসত ঘরে হামলা চালায়, লুট করে পালিত গবাদি পশু। ময়না ও তার ছেলে মাহিন বাধা দিতে গেলে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 3য় শ্রেণীর কর্মচারী ফরিদ। বর্তমানে বেতন 26,590 টাকা, কিন্তু সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। 5টি ফ্ল্যাট, 2টি জমি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানের পড়াশোনা, এমনকি মসজিদের অনুদানের টাকাও 9-6 করার অভিযোগ রয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ফরিদের অস্বাভাবিক সম্পদের অনুসন্ধান করতে গেলে পড়তে হয় বাধার মুখে। আশিকুর রহমানের ক্যামেরায় সোহেল তালুকদারের বিশেষ প্রতিবেদন। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ক্যাশিয়ার হিসাবে কর্মরত ফরিদ হোসেন। শুরুতে বেতন ছিল মাত্র 6,375 টাকা, কিন্তু তার সম্পত্তির তালিকা দেখে অবাক হবেন যে কেউ। ফরিদের পাহাড় সম সম্পদের মধ্যে রয়েছে 5টি ফ্ল্যাট। এর মধ্যে ভুয়াপুরে মডার্ন টাওয়ার ও টাইম প্যালেসে প্রাথমিক বিনিয়োগ প্রায়
45 লাখ টাকা। এছাড়া টাঙ্গাইল শহরের বটতলা ও সাবালিয়ায় স্বপ্নচূড়া, সুন্দরবন নামে 3টি ফ্ল্যাটে বিনিয়োগ প্রায় 60 লাখ টাকা। 25 লাখ টাকার মধ্যে আমাদের প্রতি শেয়ারের দেব। উনি আমাদের একজন শেয়ার হোল্ডার। উনি আমি যতটুকু জানি হাসপাতালে এখানে চাকরি করেন। এখন কোন পদে মানে অ্যাকুরেট সেটা আমার জানা নাই। 15 লক্ষ টাকার মতো খরচ তার ছিল। অন্যদিকে ভুয়াপুরে ফসলান্দি এলাকায় 5 ও নিকরাইলে 3% জমি রয়েছে ফরিদের, যার আনুমানিক মূল্য $1.5 কোটি টাকার উপর। ওইটা হাসপাতালে চাকরি করে, প্রত্যেক শুক্রবারে আসি। ছেলেকে পড়িয়েছেন নামকরা বিশ্ববিদ্যালয়, খরচ হয়েছে 10 লাখের বেশি টাকা। অভিযোগ রয়েছে চিকিৎসকদের আবাসন বরাদ্দ থেকে কমিশন ও ডেপুটেশনে থাকাদের বেতন উত্তোলন থেকে ঘুষ গ্রহণ, বাদ যায়নি রোগীদের খাবার, মেডিকেল টেস্ট, টেন্ডার ও নিয়োগ বাণিজ্যের কমিশন। সরকারের খরচ ঠিকই হয়, পাবলিকটা পাইতেছে না। 2021 সাল থেকে দায়িত্ব আছি, তো এই পর্যন্ত কোনো কিছু মেরামত হয় নাই। এই ভাঙাচোরা দিয়ে আমি গুছাইয়ে চলতেছি। এমনকি বছরের পর বছর কোয়ার্টারে থাকলেও দেননি ভাড়া। হাসপাতালের মসজিদের অনুদান 9-6 করে বছরে হাতিয়েছেন 2,40,000 টাকা। আমি আজকে দিতে অক্ষম। মসজিদের তথ্য সংগ্রহের সময়ে কৌশলে সটকে পড়েন ফরিদ। এরপর আর তাকে ক্যামেরার সামনে মুখোমুখি করা যায়নি, উল্টো পড়তে হয়েছে তার দুর্নীতির সিন্ডিকেটদের তোপের মুখে। ফরিদের দুর্নীতি নিয়ে অফিস প্রধান কথা বলতে নারাজ, ছুটিতে আছেন বলে তার পক্ষে গাইলেন সাফাই। পৈতৃক সম্পত্তি যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে তো থাকতে পারে, যতটুকু আমি জানি, যতটুকু দেখি, সে সঠিক কাজ করার চেষ্টা করে। উনি গত সপ্তাহে ছুটি নিয়েছেন 3 দিনের, তারপরে অসুস্থ, ফোন দিয়েছিলেন যে স্যার আমি অসুস্থ, ডাক্তার দেখাবো। অভিযোগ সত্য হলে ফরিদের মতো দুর্নীতিবাজদের কঠিন বিচার হওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল। এগুলো তো কি বলবো, আসলে এগুলো সেই জাদুর চেরাগের মতো বিষয় আর কি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে, চোখ ফাঁকি দিয়ে নিম্ন স্তরের কর্মচারীরা কোনোদিন ঝুঁকিপূর্ণ এরকম কাজ করতে পারে না। তারা ওই সাহস পায়, যোগান পায়, এই কারণেই এটা সম্ভব হয়। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর যেখানে অস্বাভাবিক সম্পদ আর দুর্নীতির অভিযোগ, সেখানে স্বাস্থ্যসেবা খাতের রাঘব বোয়ালদের অবস্থা কি? এমন প্রশ্ন সাধারণ মানুষের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।